আসসালামু আলাইকুম। ভারত এবার বাংলাদেশের সমান খেলতে চায়। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচারের রায়ের যে রেফারেন্স বা যে রায়কে উল্লেখ করে বারবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে। ভারতও এখন ঠিক একই রকম পথ বেছে নিতে যাচ্ছে। আমি আসছি সে বিষয়ে, খুবই ইন্টারেস্টিং। এরই মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনার বিষয়ে যখন ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এরকম একটি খবর গত দুদিন ধরে দিচ্ছিল যে চলতি মাসের 20 আগস্টের পর যে কোনো সময় এই মাসের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন এবং তার জন্য দুই দেশের পক্ষ থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো যে অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই কেবল প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন। কী রকম অনুকূল পরিবেশ? রবিবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অতিরিক্ত সচিব এম শহীদুল করিম তিনি কী বলেছেন আপনারা নিশ্চয়ই এর মধ্যে সবাই জেনে গেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন যে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের সহ পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ, এবং অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের যে বক্তব্য তাতে মোটামুটি 3টি শর্ত উঠে এসেছে। 1 নম্বর, শেখ হাসিনাকে হস্তান্তর করতে হবে। 2 নম্বর হচ্ছে শেখ ওসমান বিন হাদির হত্যাকারী যারা রয়েছে ভারতে আটক অবস্থায় তাদেরকে ফেরত দিতে হবে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের যেই সব নেতাকর্মী ভারতে পালিয়ে আছে, যাদের বিরুদ্ধে বিচারের রায় হয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। এখন এই 3টি শর্ত দেওয়া হলো কেন? হতে পারে এটি আমাদের সরকারের একটি মুখ রক্ষার কৌশল। যেহেতু চোখে চোখ রেখে কথা বলতে চায় সরকার, তো খানিকটা দেখানো যে আমাদের কোন একটি দাবি মেনে নিয়েছে, এবং সেই প্রস্তাবের জায়গা থেকে কি শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না এটি নিশ্চিত। এ বিষয়ে যে ইন্টারেস্টিং বিষয় বলতে যাচ্ছিলাম, আসছি একটু পরেই। সেটি যখন নিশ্চিত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা ভারতে রয়েছেন তাদের কাউকে কি ফেরত দিবে? নিশ্চয়ই না, আমার মনে হয় না ফেরত দেবে। কারণ আসাদুজ্জামান খান কামালের মতন কাউকে যদি ফেরত দেয়, সেক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টিতে ভারত দুর্বল হয়ে পড়বে। শেখ হাসিনার বিষয়ে যে খতিয়ে দেখা হচ্ছে যে ফেরত দেওয়া যায় কিনা প্রত্যর্পণ চুক্তির আওতায়, সেই বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। অতএব তাদের কাউকে ফেরত দেবে না। এখন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যারা আটক অবস্থায় আছে তাদেরকে হয়তো ফেরত দিতে পারে, কিন্তু সেগুলো সময় সাপেক্ষ বিষয় আমার মনে হয়। আবার হয়তো এমন হতে পারে সরকার এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে, নানান ধরনের শর্ত জুড়ে দিতে বাধ্য হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশে পাকিস্তানপন্থী যে অংশটি রয়েছে, জামাত, এনসিপি বা আরও কয়েকটি দল যে জুলাই যোদ্ধা রয়েছে, তাদেরকে খুশি রাখতে চাইছে বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা তার। যদি তাদেরকে খুশি করার বিষয়টি মুখ্য হয়ে ওঠে, সেক্ষেত্রে তো আমাদের পররাষ্ট্রনীতিও দুর্বল হয়ে ওঠে। আমাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল অবলম্বন করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমাদের দেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই প্রশ্নটিও তো সামনে চলে আসে, এবং খুবই স্বাভাবিক। যেমন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টির যে বিষয়টি তুলে নিয়ে আনা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটি ভারতের মূলধারার বিভিন্ন গণমাধ্যম খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। টাইমস অফ ইন্ডিয়া,
দ্য হিন্দু, এনডিটিভি, বিভিন্ন গণমাধ্যম এই বিষয়টি ফলো করে প্রচার করেছে যে 3টি শর্ত দেওয়া হয়েছে তারেক রহমান ভারত সফরে যাওয়ার ক্ষেত্রে। এবং এই যে গণমাধ্যমগুলো তাদের বক্তব্য মোটামুটি বিশ্লেষণের জায়গা থেকে কাছাকাছি। যেমন টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন অবস্থা চলছে বর্তমানে, তার পরিপ্রেক্ষিতে তারেক রহমানের সফরটি খুবই গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই আমরাও মনে করি। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ইস্যু ছাড়া ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক যে সম্পর্ক এই মুহূর্তে চলছে সেটির পরিবর্তনের জন্য সম্ভাব্য নানান ইস্যু খতিয়ে দেখা হচ্ছে। যেমন বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন সহ তিস্তার পানি বন্টন চুক্তি সহ বিভিন্ন নদীর পানি বন্টনের বিষয়। অন্যদিকে ভারতের পক্ষ থেকে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, সংখ্যালঘু সুরক্ষা এবং পাকিস্তানের সাথে ঢাকার যে ক্রমবর্ধমান সম্পর্ক সেইগুলো উত্থাপন করা হতে পারে বা এইগুলো নিয়েই ভাবা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা করবে। এখন যে কথাটি প্রথমেই বলছিলাম যে ভারত কোন প্রক্রিয়া অবলম্বন করতে যাচ্ছে এখন শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেওয়ার ইস্যুতে, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। আবারও বলি, এটি নিশ্চিত। ভারত তার কূটনৈতিক ভাষা, শব্দ প্রয়োগের মাধ্যমে বারবার একথাই প্রমাণ করে আসছে। তারপরও আমাদের সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বা আমাদের প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রেও শেখ হাসিনা ইস্যুটি ঝুলিয়ে রাখছে। সেই জায়গা থেকে এবার ভারতের আরেকটি গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে যে বাংলাদেশ যে অনুরোধ করছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি, সেই অনুরোধ ভারতের বিচার বিভাগের সামনে উপস্থাপন করতে চায় মোদী সরকার এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে ভারতের ওই শীর্ষ সরকারি কর্মকর্তারা বলছেন যে ঢাকা যাতে এমন কঠোর এবং অনমনীয় অবস্থান থেকে সরে আসে সে বিষয়েও তাদের সঙ্গে নিবিড় আলোচনা চলছে। মানে একদিকে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে নমনীয় করার ক্ষেত্রে, শেখ হাসিনা ইস্যুতে ছাড় দেওয়ার ক্ষেত্রে, আবার তারা এবার আইনি প্রক্রিয়ার দিকে যাবে। কারণ হচ্ছে ডক্টর ইউনূস সরকার তো শেখ হাসিনাকে ফেরত চেয়েছেই, ভারত দিবে না। এরপরও যখন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার রায় হলো, তার মৃত্যুদণ্ড ঘোষিত হলো, সেটিকে রেফারেন্স হিসেবে বাংলাদেশ সরকার তুলে ধরছে। এইবার ভারত তারাও আদালতকে সামনে আনতে চায়, আদালতের মতামত নিতে চায়। হয়তো সেখানে কোনো ধরনের কোনো কারোর পক্ষ থেকে রিট করা হবে বা এই বিষয়ে জানতে চাওয়া হবে এবং এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে আদালতের পক্ষ থেকে নেতিবাচক সিদ্ধান্তই আসবে। নেতিবাচক বলতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে না। কেন? প্রত্যর্পণ চুক্তির মধ্যেই রয়েছে যে যদি দুই দেশের মধ্যে এক রাষ্ট্রের কেউ অন্য রাষ্ট্রে গিয়ে আশ্রয় নেয়, আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে যে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতিহিংসা জায়গা থেকে কোনো ধরনের বিচার কাজ চলছে বা তার বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হতে পারে, তাহলে সংশ্লিষ্ট রাষ্ট্র ফেরত নাও দিতে পারে। এটা তো স্পষ্ট রয়েছে। দ্বিতীয়ত, শেখ হাসিনা তো বন্দী হিসেবে সেখানে আশ্রয় নেননি। এইসবের আলোকে ভারতের আদালত নিশ্চয়ই ভারতের মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়ে আসছিল সেটি তারা বলবে। তারা হয়তো কূটনৈতিক ভাষা দিয়ে বলে আসছিল, এখন আদালতের মাধ্যমে সরাসরি বলবে। তখন কি হবে? বাংলাদেশ সরকারও আদালতের রেফারেন্স দিচ্ছে, ভারত সরকারও তখন আদালতের বক্তব্য তুলে ধরবে। আমাদের সরকারের নীতি নির্ধারকদের এটুকু বোঝার ক্ষমতা কি তাদের নেই যে ভারত কোন পর্যন্ত যেতে পারে?
শুধু চোখে চোখ রেখে কথা বলবো এইসব বায়বীয় শব্দ উচ্চারণ করলেই তো হয় না, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে। এবং খোদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি মন্তব্য করলেন যে আমাদের প্রধানমন্ত্রীকে তো প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি ব্রিক্সে। ঠিক তার পরের দিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্ট্রেট জানিয়ে দিলেন যে তাকে দুভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে, পরবর্তীতে ব্রিক্সের সম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। এই যে কৌশলগুলো অবলম্বন করছে বিএনপি সরকার, কতটুকু কৌশলগতভাবে তারা এগিয়ে যেতে পারবে? মাঝখান থেকে আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে বা আমাদের যে হিস্সাগুলো সেই জায়গা থেকে আমরা বঞ্চিত হব। এবং ভারত যে বারবার অনুরোধ করছে আমাদের প্রধানমন্ত্রী সফরের জন্য বা ভারত মুখিয়ে আছে তারেক রহমানের সফরের জন্য, এই কথাগুলো বলছে, এটিকে দুর্বলতা হিসেবে নেওয়ার কোনো কারণ নেই। ভারতের মূল উদ্দেশ্য এখন দুটি, একটা হচ্ছে চীনের প্রভাব মোকাবেলা করা বাংলাদেশে, আর দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনাকে ফেরত না দেওয়া। শেখ হাসিনা নিজে ফেরত আসতে চাইলে ফেরত আসবেন, এবং সেই সাথে ইনক্লুসিভ পলিটিক্সের বিষয়টি এনশিওর করা। এবং সেই জায়গা থেকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারত সরকারের আরেকজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বলছে যে ওই কর্মকর্তা বলছেন প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমাদের আদালত, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। সেটি মনে করিয়ে দিয়ে বলছে যে শেখ হাসিনা তো ডিসেম্বরে ফেরত যেতেই চাইছেন নিজ থেকে, অর্থাৎ তারা মনে করিয়ে দিতে চাইছে যে শেখ হাসিনা যখন নিজেই যাবে তাহলে এত অজুহাত বা এত ইস্যু তৈরি করার কি দরকার আছে বাংলাদেশের? ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।